বন্ধুরা, আয়ুর্বেদ অনুসারে স্থূলতা বা মোটা হয়ে যাওয়া কেবল শরীরের আকার বৃদ্ধি নয়, বরং এমন একটি অবস্থা যা ধীরে ধীরে শরীরের শক্তি এবং ভারসাম্য নষ্ট করে দেয়। চরক সংহিতায় একজন অতি স্থূল ব্যক্তির বর্ণনা রয়েছে, যেখানে অতিরিক্ত স্থূলতাকে শরীরের জন্য ক্ষতিকর বলে বর্ণনা করা হয়েছে। যখন শরীরে অতিরিক্ত চর্বি জমে, তখন এটি কেবল ওজনই বাড়ায় না, বরং ধীরে ধীরে ভেতর থেকে শরীরের শক্তি, চলাচল ক্ষমতা এবং স্বাস্থ্যও কেড়ে নেয়। আজকের ভিডিওতে আমরা কিছু সহজ ঘরোয়া প্রতিকার এবং তাদের ব্যবহার সম্পর্কে জানব, যা কেবল স্থূলতা কমাতেই সাহায্য করে না, বরং এটিকে সম্পূর্ণরূপে নির্মূল করার পথও দেখায়। সুতরাং আসুন আয়ুর্বেদের এই প্রাচীন জ্ঞানকে বুঝি এবং আমাদের শরীরের ভারসাম্য ফিরিয়ে আনি। আর এই পুরো ভূমিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হল ভারসাম্য। আধুনিক সময়ে যখনই আমরা ওজন কমানোর কথা শুনি, তখন প্রায়শই এমন মনে হয় যেন মানুষ তাদের নিজেদের শরীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ক্র্যাশ ডায়েট বা অনাহারে থাকাটা তো এখন স্বাভাবিক, মানুষ তাদের শরীরকে ক্লান্ত করে ফেলে। কিন্তু আচার্য চরকের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। তিনি শরীরের সাথে লড়াই করার কথা বলেন না, বরং শরীরকে ভেতর থেকে পরিশুদ্ধ করা এবং এর সাথে সহযোগিতা করার কথা বলেন। এই সহযোগিতার ধারণাটি গভীর তাৎপর্যপূর্ণ, কারণ সম্ভবত এই কারণেই মানুষ সাময়িকভাবে ওজন কমায়, কিন্তু ডায়েট বা অন্য যে কোনো চলমান লড়াই শেষ হওয়ার সাথে সাথেই শরীর তার আগের ভারী অবস্থায় ফিরে আসে। সুতরাং আমরা যদি আয়ুর্বেদের এই সহযোগিতামূলক পথ অনুসরণ করতে চাই, তাহলে শরীর থেকে অতিরিক্ত চর্বি দূর করার কাজ কিভাবে শুরু করা যায়? ধরুন, কেউ আজ সকালে তার দিন শুরু করতে চায়, তার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? এটি সর্বদা জমে থাকা ময়লা নির্গত করার মাধ্যমে শুরু হয়। আচার্য চরক স্পষ্টভাবে একটি নীতি উল্লেখ করেছেন। তিনি বলেন যে স্থূলকায় ব্যক্তিদের জন্য মধু ও জলের মিশ্রণ সবচেয়ে উপকারী। সকালে ঘুম থেকে উঠে গরম জলে মধু পান করা সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিকার। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি যে ওজন কমাতে ইচ্ছুক প্রতি দ্বিতীয় ব্যক্তি মধু মেশানো ফুটন্ত জল পান করছেন। তাহলে লোকেরা কি এই পদ্ধতিটি সঠিকভাবে করছে? চর্বি কমাতে মধু ও জল ঠিক কী কাজ করে? দেখুন, এটা কোনো জাদু নয়, এটা বিশুদ্ধ বিজ্ঞান। যখন আমরা আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে স্থূলতাকে দেখি, তখন এটি কেবল ওজন নয়, এটি হলো চর্বি। এই চর্বি স্বভাবতই খুব আঠালো এবং ভারী, কফে পূর্ণ। এটি শরীরের রক্তনালীতে এমনভাবে লেগে থাকে, যেমন ধরুন বছরের পর বছর ধরে পাইপে জমে থাকা তেল চিটে ভাব। এখন এই আঠালো চর্বি দূর করার জন্য আমাদের এমন একটি পদার্থের প্রয়োজন, যা স্বভাবতই অমসৃণ, রুক্ষ বা শুষ্ক। আচ্ছা, মধুর মধ্যে অমসৃণ এবং লেখন অর্থাৎ ঘষে তোলার উভয় গুণই রয়েছে। আসুন এটি উদাহরণ দিয়ে এটি বোঝা যাক। ধরুন, একটি পাত্রে খুব জেদি তেল চিটে জমেছে। যদি আমরা এর উপর শুধু সাধারণ জল ঢালি, কিছুই হবে না। কিন্তু যদি আমরা একটি অমসৃণ স্পঞ্জ নিয়ে আলতো করে ঘষি, তাহলে তেলচিটে ভাবটি উঠে আসতে শুরু করে। তাহলে মধু কি শরীরের ভেতরে সেই অমসৃণ স্পঞ্জের মতো কাজ করছে? আমি ঠিক এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। এটি একটি খুব উপযুক্ত উদাহরণ। ঠিক সেই স্পঞ্জের মতোই মধু শরীরের অভ্যন্তরীণ রক্তনালীতে জমে থাকা চর্বিকে আলতো করে ঘষে তুলে ফেলে। কিন্তু ফুটন্ত জল নিয়ে আপনি যা বললেন, তা একটি বিরাট এবং অত্যন্ত বিপজ্জনক ভুল ধারণা। ফুটন্ত জলে মধু দেওয়া ভুল। লোকেরা এটিকে চায়ের মতো পান করে। এটি কেবল ভুলই নয়, আয়ুর্বেদ অনুসারে এটি বিষের মতো হয়ে যায়। হ্যাঁ, আচার্য চরক স্পষ্টভাবে সতর্ক করেছেন যে অতিরিক্ত তাপের সংস্পর্শে এলে মধুর ঔষধি গুণ নষ্ট হয়ে যায়। মধু গরম করলে শরীরে আমা তৈরি হয়। আমা মানে বিষাক্ত পদার্থ, বিষাক্ত উপাদান, এবং এই বিষাক্ত পদার্থগুলো রক্তনালীগুলোকে আরও বন্ধ করে দেয়। এর মানে হলো, যে জিনিসটি মানুষ স্থূলতা কমানোর জন্য পান করে, তা আসলে আরও জটিল হতে পারে। তাই জল কেবল কুসুম গরম হওয়া উচিত, ঠিক শরীরের তাপমাত্রার কাছাকাছি। সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জলে 1 চামচ মধু। ধরা যাক, কুসুম গরম জল এবং মধু একটি খসখসে স্পঞ্জের মতো কাজ করে, যা শরীরের ভেতরের জেদি চর্বির স্তর ঘষে তুলে ফেলে এবং আলগা করে দেয়। কিন্তু এখন একটি যৌক্তিক প্রশ্ন ওঠে, ঘষে তোলা সেই চর্বি কোথায় যাবে? যদি শরীরের চ্যানেল বা নালীগুলো ইতিমধ্যেই বন্ধ থাকে, তবে এটি শরীরের মধ্যেই ঘুরতে থাকবে। আপনি সঠিক দিকেই ভাবছেন, এবং সেই কারণেই আয়ুর্বেদ কখনো একটিমাত্র প্রতিকারের উপর নির্ভর করে না।
আচ্ছা, একবার চর্বি তার জায়গা থেকে সরে গেলে শরীরের সূক্ষ্ম চ্যানেলগুলো খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলোকে আয়ুর্বেদে স্রোত বলা হয়। হ্যাঁ, যখন শরীরের তরল পদার্থের এই উৎসগুলো বন্ধ হয়ে যায়, তখন শরীরের পুরো নিষ্কাশন ব্যবস্থা কার্যত কাজ করা বন্ধ করে দেয়। আর আচার্য চরক এই বন্ধ হয়ে যাওয়া পথগুলো খোলার জন্য ত্রিফলাকে সবচেয়ে কার্যকর মেদোহর ঔষধ হিসেবে বর্ণনা করেছেন। এখানে আমার একটু সন্দেহ আছে। কি সন্দেহ? দেখুন, ত্রিফলা নিয়ে একটি খুব জোরালো সামাজিক ধারণা প্রচলিত আছে। আমাদের বাড়িতে কোষ্ঠকাঠিন্যের কথা উঠলেই কেবল ত্রিফলার গুঁড়োর কথা মনে পড়ে। এটা কি সত্যি? হ্যাঁ, এটাকে পেট পরিষ্কার করার গুঁড়ো হিসেবে বিবেচনা করা হয়। কোষ্ঠকাঠিন্য দূর করার একটি ঔষধ হঠাৎ করে কিভাবে মেদোহর হয়ে যায়, অর্থাৎ চর্বি কমানোর ঔষধ? মানুষের মধ্যে প্রায়শই এই ভুল ধারণাটি থাকে। কিন্তু ত্রিফলা শুধু মলত্যাগের ঔষধ নয়। ত্রিফলা হল 3টি ফলের সংমিশ্রণ: আমলকি, বহেড়া এবং হরিৎকি। এটি শরীরের 3টি দোষের ভারসাম্য রক্ষা করে: বাত, পিত্ত এবং কফ। দেখুন, যখন স্থূলতা বাড়ে তখন তা শুধু পেটেই বাড়ে না, এটি শরীরের প্রতিটি কোষে যাওয়ার পথ বন্ধ করে দেয়। ত্রিফলার বিশেষত্ব হল এটি পরিপাকতন্ত্র থেকে শুরু করে ক্ষুদ্র রক্তনালী পর্যন্ত গভীরভাবে শরীরকে পরিষ্কার করে। সুতরাং এটি শুধু পাকস্থলীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি হজম শক্তি বাড়ায় এবং শরীরের সমস্ত বন্ধ পথ খুলে দেয়, যাতে মধু দ্বারা ঘষে তোলা চর্বি নিরাপদে মূত্র, মল এবং ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যেতে পারে। এর অর্থ হল এটি শুধু উপরিভাগের পরিচ্ছন্নতা নয়, এটি পুরো শরীরের একটি গভীর মেরামত। তাহলে এই গভীর পরিচ্ছন্নতার জন্য ত্রিফলা কিভাবে গ্রহণ করা উচিত? ব্যবহারের সময়ও কি এর কার্যকারিতাকে প্রভাবিত করে? হ্যাঁ, সময় খুবই গুরুত্বপূর্ণ। ত্রিফলা ব্যবহারের 2টি খুব কার্যকর উপায় আছে। প্রথম পদ্ধতিটি হল রাতে ঘুমানোর ঠিক আগে 1 চা চামচ ত্রিফলা গুঁড়ো হালকা গরম জলের সাথে খাওয়া। এটি সারা রাত ধরে শরীরকে পরিষ্কার করতে কাজ করে। কিন্তু স্থূলতার জন্য বিশেষভাবে যে পদ্ধতিটি সুপারিশ করা হয় তা হল সকালে ব্যবহার, খালি পেটে। হ্যাঁ, এর জন্য 1 চা চামচ ত্রিফলা এবং 1 চা চামচ মধু হালকা গরম জলের সাথে নিতে হবে। এর সাথে অবশ্যই মধু যোগ করুন। যখন ত্রিফলা মধুর সাথে মেশানো হয় তখন মধুর সেই একই রেচক গুণ ত্রিফলার মেদ কমানোর প্রভাবকে বহুগুণে বাড়িয়ে দেয়। দুটো একসাথে এক চমৎকার সংমিশ্রণ তৈরি করে। এটি একটি সম্পূর্ণ ধীর প্রক্রিয়া। এটি প্রথমে মধু চর্বিকে নরম করে, তারপর ত্রিফলা পথ পরিষ্কার করে এবং এটিকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। কিন্তু আমি ভাবছিলাম, এমন একটা পরিস্থিতিও যখন একজন ব্যক্তির বিপাকক্রিয়া এতটাই ধীর হয়ে যায় যে শরীর কিছুই হজম করতে পারে না। আজকাল এটা খুবই সাধারণ একটা ঘটনা। মনে হয় যেন শরীরের ভেতরের চুল্লিটা নিভে গেছে। তখন সেই জেদি চর্বি গলানোর জন্য প্রয়োজনীয় আগুন কোথা থেকে আসবে? আয়ুর্বেদে এই আগুনকে বলা হয় পাচক অগ্নি। আচার্য চরকের মতে এই ভেতরের আগুনই আমাদের স্বাস্থ্যের প্রধান কেন্দ্র। এই আগুনই আমাদের খাবার হজম করে এবং শরীরে শক্তি যোগায়। কিন্তু জীবনযাত্রার ভুলের কারণে যখন এই আগুন দুর্বল হয়ে পড়ে তখন খাবার হজম না হয়ে পচতে শুরু করে, আর সেটাই তখন চর্বিতে পরিণত হয়। এটি চর্বি হিসেবে জমতে শুরু করে। এই নিস্তেজ অগ্নিকে পুনরায় প্রজ্বলিত করতে আয়ুর্বেদ ত্রিকুটু ব্যবহারের বিধান দেয়। আমি যতদূর জানি, ত্রিকুটুতে শুকনো আদা, গোলমরিচ এবং পিপুল থাকে। হ্যাঁ, কিন্তু এই 3টি তো খুবই ঝাঁঝালো মশলা। এদের উদ্দেশ্য কি? শরীরে প্রবেশ করে সত্যিকারের এক অগ্নিশিখা প্রজ্বলিত করা। অর্থাৎ এটা যদি এত ঝাল হয় তাহলে কি পেটে জ্বালা বা অ্যাসিডিটি হবে না? এই ভয়টা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এটা অনেকটা একটা দুর্বল ইঞ্জিনে সরাসরি রকেট ফুয়েল ঢেলে দেওয়ার মতো। দেখুন, ত্রিকুট স্বভাবতই অত্যন্ত গরম এবং ঝাঁঝালো, কিন্তু এর উদ্দেশ্য পেট জ্বালানো নয়। এর কাজ হল ঠান্ডা এবং অলস পাচনতন্ত্রকে চাঙ্গা করে জাগিয়ে তোলা। আচ্ছা, যখন পাচনতন্ত্র দুর্বল থাকে তখন শরীর প্রায়ই এক ধরনের মিথ্যা ক্ষুধা তৈরি করে। হ্যাঁ, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু লোক ভারী খাবার খাওয়ার পরেও ভারী এবং নিস্তেজ বোধ করে এবং কিছুক্ষণ পরে তারা আবার কিছু খাওয়ার জন্য আকুল হয়ে ওঠে। হ্যাঁ, এটা অনেকের সাথেই ঘটে। পেট ভরা থাকে কিন্তু কিছু চিবানোর তাগিদ জাগে। ত্রিকুট ঠিক এই আকুলতা, এই মিথ্যা ক্ষুধাকেই ভেঙে দেয়। এরপর এটি সরাসরি পাচনতন্ত্রকে সক্রিয় করে। এটি শরীরের সুপ্ত চর্বি পোড়ানোর ক্ষমতাকে সম্পূর্ণরূপে জাগিয়ে তোলে
কিন্তু এটি খুব সাবধানে এবং অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। কতটা? প্রত্যেকদিন মাত্র 1 চিমটি করে। 1 চিমটি শুকনো আদা, 1 চিমটি গোলমরিচ এবং 1 চিমটি পিপুলের গুঁড়ো। খাবার খাওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট আগে সামান্য মধুর সাথে এটি চেটে খাবেন। হ্যাঁ, খাওয়ার আগে। এটি খাদ্য হজমের জন্য আপনার অগ্নিকে আগে থেকেই প্রস্তুত করে। শুধু একটি সতর্কবার্তা, যাদের আগে থেকেই পিত্ত বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কিন্তু যাদের কফ এবং মেদ আছে তাদের জন্য এটি একটি আশীর্বাদ। এটা সত্যিই খুব যৌক্তিক মনে হচ্ছে। সুতরাং আমরা এতক্ষণ যা যা নিয়ে কথা বলেছি, মধু, ত্রিফলা এবং ত্রিকটু, সেগুলো সবই ঔষধ যা আমাদের দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত কিছু কঠিন খাবার তো খেতেই হবে। আমাদের সমাজে খাবার মানেই শস্যদানা, হ্যাঁ, আর খাদ্য শৃঙ্খলে গমই প্রধান। একদম। তাহলে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে এমন কোনো পরিবর্তন আনা যায় কি যা আমাদের মেদ ঝরাতে সাহায্য করতে পারে? হ্যাঁ, অবশ্যই। এবং আচার্য চরক এই বিষয়টি খুব গভীরভাবে বিবেচনা করেছেন। স্থূলতার জন্য তিনি যে শস্যকে সেরা বলে সুপারিশ করেছেন তা গম নয়, আসলে সেটি হলো যব। কিন্তু গম এবং যব দেখতে প্রায় একই রকম। মানুষ শত শত বছর ধরে গম খেয়ে আসছে। গম এবং যবের মধ্যে মৌলিক পার্থক্যটি কি যা এটিকে স্থূলতার এত শক্তিশালী শত্রু করে তোলে? আসুন বিষয়টি এভাবে বুঝি। আয়ুর্বেদে যে কোনো পদার্থের কার্যকারিতা তার গুণাবলী দ্বারা নির্ধারিত হয়। আপনি কি কখনো গমের আটা মাখতে দেখেছেন? হ্যাঁ, এটি বেশ স্থিতিস্থাপক। এটি খুব পিচ্ছিল এবং আঠালো। আয়ুর্বেদ অনুসারে গম স্বাভাবিকভাবেই হজমে ভারী, তৈলাক্ত এবং কফ ও চর্বি বাড়ায়। আচ্ছা, গম তো ভারী, হ্যাঁ। অন্যদিকে যখন আমরা যবের কথা বলি, এটি শুষ্ক এবং হজমে হালকা। আর যবের সবচেয়ে বড় গুণ হল এতে সেই একই রেচক বৈশিষ্ট্য রয়েছে যা নিয়ে আমরা মধুর কথা বলেছি। এর মানে হল বার্লি শুধু শরীরকে পুষ্টিই যোগায় না, বরং এর রুক্ষতার কারণে শরীরে জমে থাকা কফ ও চর্বিকেও নরম করে দেয়। আপনি একদম ঠিক বলেছেন। এটা এমন যেন আপনি খাবার খাচ্ছেন আর সেই খাবারটি শরীর পরিষ্কার করে দিচ্ছে। ঠিক এটাই ঘটে। হজম হওয়ার পর বার্লি মলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং শরীর থেকে বর্জ্য দ্রুত বের করে দেয়। তাহলে এটি কিভাবে খাওয়া উচিত? এটিকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করা খুব একটা জটিল নয়। উদাহরণস্বরূপ, গমের রুটির পরিবর্তে বার্লির রুটি খাওয়া যেতে পারে। আমরা সকালে বার্লির পায়েস খেতে পারি, অথবা রাতে যখন হজম প্রক্রিয়া কিছুটা ধীর থাকে তখন বার্লির স্যুপ বানিয়ে পান করতে পারি। এটিকে খুব সাধারণ একটি খাদ্য তালিকাগত পরিবর্তন বলে মনে হতে পারে, কিন্তু কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে এটি অনুশীলন করলে শরীরের গঠন এবং শক্তির স্তরে এমন স্থায়ী ফল পাওয়া যায় যা কোনো জমকালো ডায়েট দিতে পারে না। এটা সত্যি যে কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তনগুলো ছোট ছোট অভ্যাসের মধ্যেই নিহিত থাকে। তাই আসুন শরীরের ভেতরে সবকিছু ঠিক করে নিই। হ্যাঁ, আমরা মধু দিয়ে শরীর শোধন করা শুরু করেছি, ত্রিফলা দিয়ে শরীরের বিভিন্ন নাড়িপথ খুলে দিয়েছি, ত্রিকটু দিয়ে অগ্নি প্রজ্বলিত করেছি এবং যব দিয়ে সঠিক খাদ্যাভ্যাস চালু করেছি। কিন্তু একটি সমস্যা এখনও রয়ে গেছে। পেটের চারপাশে, উরুতে বা বগলের নিচে, চামড়ার ঠিক নিচে জমে থাকা চর্বি, হ্যাঁ, যাকে লোকে জেদি চর্বি বলে। আচার্য চরক কি শরীরের বাইরে থেকে এই চর্বিকে আক্রমণ করার কোনো পদ্ধতির বর্ণনা দিয়েছেন? কারণ আমরা সবাই ম্যাসাজের কথা জানি, কিন্তু সেটা তো প্রায়শই শরীরকে শিথিল করার জন্য করা হয়, তাই না? আপনি সঠিক বিষয়টি উল্লেখ করেছেন। তেল মালিশ, যা আয়ুর্বেদে অভ্যঙ্গ নামে পরিচিত, তার উদ্দেশ্য হল বাতকে শান্ত করা এবং শরীরকে পুষ্ট করা। কিন্তু স্থূলতার জন্য আচার্য চরক সম্পূর্ণ বিপরীত একটি প্রক্রিয়ার বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, একে বলা হয় উদ্বর্তন। এটি সম্ভবত সবচেয়ে কম পরিচিত কিন্তু সবচেয়ে শক্তিশালী বাহ্যিক প্রতিকার। উদ্বর্তনকে এত আলাদা কি করে তোলে? এতে কি এমন কোনো বিশেষ ধরনের তেল ব্যবহার করা হয় যা বাইরে থেকে চর্বি গলিয়ে দেয়? আসল কথা হলো, এতে মোটেও তেল ব্যবহার করা হয় না। তেল ছাড়া ম্যাসাজ? হ্যাঁ, উদ্ধারতানায় শুকনো ভেষজ চূর্ণ ব্যবহার করা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ম্যাসাজটি বিপরীত দিকে করা হয়, অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে ঘষা হয়।
এটা শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? শুকনো পদার্থ ব্যবহার করা এবং বিপরীত দিকে ঘষা, এটা কি ত্বকের জন্য একটু অস্বস্তিকর হবে না? এর পেছনের বিজ্ঞানটা কি? শুনে মনে হচ্ছে যেন বাইরে থেকে একটি সুপ্ত সিস্টেমকে নাড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা ঠিক তাই। দেখুন, যখন শরীরে খুব বেশি চর্বি জমে যায়, তখন ত্বকের নিচে চর্বির একটি খুব শক্ত স্তর তৈরি হয়, যা সরানো কঠিন। হ্যাঁ, ওই শক্ত অংশটা একদম। তাই যখন আমরা শুকনো ভেষজ পদার্থ দিয়ে বিপরীত দিকে তীব্র ঘর্ষণ প্রয়োগ করি, তখন সেই ঘর্ষণ তাপ উৎপন্ন করে। এই তাপ ত্বকের নিচের জমাট বাঁধা চর্বিকে সক্রিয় করে, তাকে নাড়িয়ে দেয় এবং তরল করে তোলে। এটা তাকে গলিয়ে দেয়। হ্যাঁ, আর এটা শুধু চর্বিই গলায় না, শিরায় রক্ত সঞ্চালনও এত দ্রুত বাড়িয়ে দেয় যে ত্বকের চারপাশে জমে থাকা সমস্ত কফ এবং বিষাক্ত পদার্থ দূর হতে শুরু করে। এটি মূলত শরীরের বাইরের স্তরের জন্য এক ধরনের ঘষা মাজার প্রক্রিয়া। তাহলে মানুষ কিভাবে সহজেই বাড়িতে এই উদ্বর্তন পদ্ধতি ব্যবহার করতে পারে? এটা বাড়িতে করা খুবই সহজ। কিভাবে? বেসন নিন, এর সাথে সামান্য শুকনো আদার গুঁড়ো এবং সামান্য হলুদ মেশান। এই তিনটির একটি শুকনো মিশ্রণ তৈরি করুন। এবার প্রতিদিন স্নানের 10 থেকে 15 মিনিট আগে এই মিশ্রণটি আপনার শরীরে লাগান। পা থেকে শুরু করে হৃৎপিণ্ডের দিকে এবং হাত থেকে শুরু করে কাঁধের দিকে মালিশ করুন। হালকা চাপ প্রয়োগ করে নিচ থেকে উপরের দিকে মালিশ করুন, আর তারপর স্নান করে নিন। আপনি লক্ষ্য করবেন যে নিয়মিত ব্যবহারে কেবল জেদি চর্বি গলে যায় না, এটি আপনার ত্বকে এক অসাধারণ উজ্জ্বলতাও নিয়ে আসে। এটি সত্যিই একটি সামগ্রিক পদ্ধতি। অভ্যন্তরীণ শুদ্ধিকরণ, অগ্নিপ্রচুরণ, সঠিক খাদ্যাভ্যাস এবং বাইরে থেকে সরাসরি চর্বির উপর আক্রমণ, এই 5টি প্রতিকার হাজার হাজার বছর ধরে সত্যিই পরীক্ষিত। কিন্তু আমার মনে হয় আজকের প্রজন্ম, যারা তাৎক্ষণিক ফল বা জাদুকরি ট্যাবলেটে অভ্যস্ত, তাদের বোঝা দরকার যে এই প্রতিকারগুলো রাতারাতি কাজ করে না। আপনি একদম ঠিক বলেছেন, এবং এটাই সবচেয়ে বড় বার্তা যা মানুষের বোঝা উচিত। আমরা রাতারাতি স্থূলতায় আক্রান্ত হইনি। এর জন্য মাস, এমনকি হয়তো বছর ধরে এক ভারসাম্যহীন জীবনযাপন করতে হয়েছে। হ্যাঁ, খারাপ খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তা তো আছেই। তাই কোনো ভেষজ এক সপ্তাহের মধ্যে এটিকে দূর করে দেবে, এমন আশা করা প্রকৃতি এবং আমাদের নিজেদের শরীরের প্রতি অন্যায় হবে। আয়ুর্বেদ আমাদের শেখায় যে শরীর কোনো যন্ত্র নয় যার সাথে লড়াই করতে হয়। যদি এই প্রতিকারগুলো শৃঙ্খলা, ধৈর্য এবং ধারাবাহিকতার সাথে অনুসরণ করা হয়, তবে শরীর স্বাভাবিকভাবেই তার ভারসাম্য ফিরে পাবে। এটা অত্যন্ত আশ্বস্ত করার মতো যে আমাদের শরীরকে শাস্তি দিতে হবে না, বরং তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি থেকে একটুকুও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করুন। আর যদি আপনি এই ধরনের আরও ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।